পড়বো ইকোলজির দ্য এনভায়রনমেন্ট ফাদার অফ ইকোলজি। যদি ওয়ার্ল্ডের ক্ষেত্রে বলি তাহলে আলেকজান্ডার ভন হামসবন্ড, আর যদি ইন্ডিয়ান ফাদার অফ ইকোলজি বলি সেটা হবে রামদেও মিশ্রা। তো ইকোলজি টার্মটা কে কয়েন করেছিল? আর্নস্ট হেইকেল। আর ইকোসিস্টেম কিন্তু অন্য একজন টার্মটা কয়েন করেছিল। এখন আমরা ইকোলজির টার্ম নিয়ে ইন্টারেস্টেড। ইকোসিস্টেমের ব্যাপারে আমরা পরে পড়বো। তারপর জাস্ট এনভায়রনমেন্টের ডেফিনেশন আছে যে বায়োটিক আর অ্যাবায়োটিক সব ফর্মস নিয়ে আমাদের এনভায়রনমেন্ট গঠিত, তাদের কী রিলেশনশিপ। সো তার মধ্যে আমরা পড়বো অ্যাবায়োটিক। অ্যাবায়োটিকের মধ্যে ক্লাইমেট পড়বো, যে লাইটের কী রোল ওভার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল, টেম্পারেচার, রেইনফল, উইন্ড, অ্যাটমসফিয়ারে কী রোল। তাছাড়া তোমার অল্টিটিউড, ল্যাটিটিউড, যেটা টোপোগ্রাফিকের আন্ডারে পড়ে। তো কিছুই না, এটা মুখে বলে দিচ্ছি। ধরো অল্টিটিউড যত বাড়বে তত টেম্পারেচার কমবে, মানে ওপরের দিকে যাচ্ছি প্রেশার কমবে, এটা মাথায় রেখো। এটা হলো টোপোগ্রাফিক ফ্যাক্টর, ঠিক আছে। তারপর ধরো যদি ল্যাটিটিউড বলো, ল্যাটিটিউডের ওপর ডিপেন্ড করছে ভেজিটেশন, প্ল্যান্ট গ্রোথ। যেমন যদি তুমি ইকুয়েটোরিয়াল রিজিয়নে দেখো, সেই ল্যাটিটিউডে প্রচুর সানরেস পড়ে সেই ইকুয়েটরের জায়গায়, তো সেখানে একরকম ভেজিটেশন হবে। তো আর্টিক রিজিয়নে, সাউদার্ন নর্দার্ন হেমিস্ফিয়ার যে ল্যাটিটিউড, সেখানে কিন্তু একদমই সানরেস খুব কম যায়, তো সেখানে একরকমের গাছপালা হবে। এইভাবে টোপোগ্রাফিক ফ্যাক্টরটা জাস্ট মুখে বলে দিলাম, রাইট। আর ইরাবিক ফ্যাক্টরের ব্যাপারে বলবো, যেটা সয়েল। তো প্রথমে লাইটের ব্যাপারে বলা হয়েছে। তো প্ল্যান্টের কী কী হতে পারে? ক্লোরোপ্লাস্টের নাম্বার পজিশন চেঞ্জ হতে পারে, ফটোসিনথেসিসের উপর এফেক্ট করতে পারে, রেসপিরেশনের উপর এফেক্ট করতে পারে। যেমন অত্যাধিক লাইট পড়লে হরমোন সিনথেসিস, যেমন অক্সিজেন বন্ধ হয়ে যাবে। ফ্রুটিং, ফ্লারিং সবার ওপরেই কিন্তু লাইটের এফেক্ট আছে অন দ্য প্ল্যান্টটা। যদি অ্যানিমেল বলো তাহলে দেখবে যারা কেভে থাকে বা যারা ওয়াটার বডিতে একদম নিচে থাকে, তারা তো লাইট না পেয়ে ভিজনলেসই হয়ে গেছে, দরকারই নেই তাদের লাইটের, কারণ চোখই তো নেই। তারপর হচ্ছে তোমার লাইট পেলে গোনার্স অ্যাক্টিভেটেড হবে। তারপর সিজনাল বিটার্সের ক্ষেত্রে সালমন ফিশের যদি লাইট না পায় তাহলে সাইজ বড় হয় বডির, ওয়ারাস যদি লাইট পায় তাহলে স্মল সাইজ হয়, রাইট। তাছাড়া অ্যানিমালের সার্কাডিয়ান রিদমও আমাদের লাইটের উপর ডিপেন্ড করে। পিগমেন্টেশন অফ স্কিনও লাইটের উপর ডিপেন্ড করে। যারা অত্যাধিক লাইট পায় তারা কালো হয়ে যায়, প্যারাস যারা পায় তারা ধলা হয়। মুভমেন্ট, অফকোর্স ফটোট্যাক্সিস মানে তোমার হচ্ছে একটা পার্টিকুলার অর্গ্যানের মুভমেন্ট, প্যারাস ফটোট্যাক্সিস হোল প্লান্ট পার্টি যদি লাইটের দিকে মুভ করে চলে যায়, সেইটাকে বলা হচ্ছে। বায়োলজিক্যাল ক্লক অলরেডি বলে ফেলেছি। আচ্ছা, তোমার অন দ্য বেসিস অফ লাইট, হেলিওফাইট। শোনো, হেলিওফাইট মানে হচ্ছে যাদের অনেক 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 অ্যামাউন্ট অফ দ্য লাইট লাগে, যারা সান লাভার্স হয়, তো এদের ক্ষেত্রে দেখবে অত্যাধিক সান পাওয়ার জন্য লিফগুলো ছোটো ছোটো হয়, কিন্তু এদের স্টামগুলো খুব হার্ড হয়। আর যেহেতু অত্যাধিক সান ট্রান্সমিশন বেশি হয় বলে ওদের স্টোমাটাগুলো সানকেন থাকে। ওয়্যারাজ স্কিওফাইট যারা শেড লাভার হয়, সানলাইটকে অত লাভ করে না, এদের সফট সেম হয়, লিফ লার্জ হয়, আর সারফেসের ওপরেই স্টোমাটা থাকে, সানকেন স্টোমাটা তো থাকে না, রাইট। তো তোমার এখানে এটাই বলা হয়েছে। আচ্ছা, এই জায়গাটা এটাই বলা হচ্ছে ফ্যাকাল্টেটিভ স্কিওফাইট মানে হচ্ছে তোমার নর্মালি তো এটা হেলিওফাইটই, ঠিক আছে, কিন্তু যখন মানে পাকে পড়ে যাবে তখন ওরা স্কিওফাইটের মতো বিহেভ করে, মানে শেডে ওরা গ্রো করে নিতে পারে, ঠিক আছে না। ওই ফ্যাকাল্টেটিভ অ্যাডব ব্যানারব ওই টাইপেরই আর কি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার টেম্পারেচার। তো টেম্পারেচার ধরো বিভিন্ন ভাগ, সোর্স অনুযায়ী এন্ডোথাম কী পড়বো, একটোথাম কী, তারপর এবিলিটি টু মেনটেন দের বডি টেম্পারেচার অনুযায়ী হোমিওথাম আর হেট্রোথাম আছে পড়বো আমরা। হোমিওথাম নিজের মানে আমরা কনস্ট্যান্ট 37, তো 37ই রাখি, সেই জন্য দেখো সোজা আমাদের কাপটা। হেট্রোথামরা তো পারে না, টেম্পারেচার বাড়লে নিজেরও বডি টেম্পারেচার বাড়াতে স্টার্ট করে দেয়। রেঞ্জ যারা একদমই একটুকু টলারেট করতে পারে না, স্টেনোথার্মাল, ব্যারাস ইউরি তো কোনো অসুবিধা নেই, ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার ওরা পারে। এই মেগা মেসো ব্যাপারটা আমরা পড়বো, বড় করে লেখা আছে। এটা তো তোমার যত নিচের দিকে যাবে তত কুল হবে, যেটাকে হাইপোলিমনিয়ান বলা, আর ওপর দিকে সান পাওয়ার জন্য এপিলিমনিয়ান বলা, তারা একটু গরম হয়। এই টাইপ অফ সার্টিফিকেশন শুধুমাত্র তুমি টেম্পারেট লেগে দেখতে পাবে, ইকুয়েটোরিয়াল লেগে দেখতে পাবে না। আচ্ছা, হিউম্যান 37 ডিগ্রি সেলসিয়াস টু জেনারেট দ্য হিট। ধরো আমাদের বডিতে হিট জেনারেট করার জন্য আমরা প্রচুর অ্যামাউন্টে খাই, এবং সেই খাবারটাই আমাদের অ্যাজ এ এটিপি বা ফুয়েল আমরা সেখান থেকে পাই। তো আমরা মোটামুটি ধরো 37 আমাদের নর্মাল বডি টেম্পারেচার, কিন্তু ধরো এই যে এত গরম পড়ছে 40-42 হচ্ছে, তাতেও কি আমাদের বডির ভেতরে টেম্পারেচার 40-42 হচ্ছে না, 37ই রাখা হচ্ছে। তার মানে কি অত হিটেও আমরা কি করছি, তাহলে আমরা লুজ করে সেই 37টাকে মেনটেন করছি। কীভাবে লুজ করছি? ঘেমে লুজ করছি, ঠিক আছে না। আর ধরো আমরা পোলসে চলে যাচ্ছি, পোলসে গেলেও কি আমাদের বডি টেম্পারেচার -10 হয়ে যায়? সিকিমে গেলে হয়তো না, রাইট। তাহলে তখন আমরা কী করি, আমরা হিটটা কনজার্ভ করি, শিভারিং করি, রাইট, ওকে। আর এই জায়গাটা খুব মাথায় রাখতে হবে, হিট লসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল সারফেস এরিয়ার, আর ভলিউমের কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। এই ট্রপিক্যাল আর পোলসের ব্যাপারটা কি, সেটা আমরা বার্জেসম্যান রুলে পড়বো। আর এখানে তোমার কার্ডিনাল টেম্পারেচার, তিনটের মিক্সচারকে বলা হয় কার্ডিনাল টেম্পারেচার, উইচ ক্যান ভ্যারি, মানে বিভিন্ন স্পিসিসের বিভিন্ন রকম কার্ডিনাল টেম্পারেচার হবে। তো এন্ডোথাম যেহেতু আমরা তো তোমার টেম্পারেচারটা কন্ট্রোল করে নিতে পারি, ঠিক আছে না, তো সেজন্য আমরা পোলসেও থাকতে পারবো। আর ওয়্যারাজ একটু আমরা কিন্তু পারবে না, কারণ ওরা মানে অত ঠান্ডা, মানে ওরা তো অত ভালো করে কন্ট্রোলই করতে পারে না নিজেদের বডি টেম্পারেচার, তো ওরা ওই জন্য মারা যেতে পারে, রাইট। আর নেক্সট ধরো, ওকে, এখানে ভ্যান্ট অফ ল বলা হয়েছে, আমার যদি রেসপিরেশন রেট বাড়ে তাহলে হচ্ছে টেম্পারেচার যদি তুমি 10 ডিগ্রি সেলসিয়াস রাইজ করো তাহলে কিন্তু
রেসপিরেশন রেট ডাবল হয়ে যাবে। এইটা শুধুমাত্র প্রযোজ্য ইন কেস অফ এক্টোথার্ম, আমাদের জন্য নয়, ঠিক আছে না। তাছাড়া তোমার টেম্পারেচার কিসের ওপর ইনফ্লুয়েন্স করে? ডেভেলপমেন্ট, গ্রোথ, গ্যামেটোজেনেসিস। এক্টোথার্মের ক্ষেত্রে আমরা দেখেছি সেক্স রেশিও, মানে মেল না ফিমেল হবে সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। যেমন ডেভেলপমেন্টাল বায়োলজিতে আমরা টার্টেলের গ্রোথ দেখেছি, অত্যাধিক টেম্পারেচার দিলে ফিমেল হচ্ছে, আবার তোমার কুল করে দিলে মেল হচ্ছে, ঠিক আছে না। আর দেখো কী কী ভেজিটেশন কী কী হতে পারে। মেগাথার্ম মানে কি, যেসব প্ল্যান্টরা খুব হাই টেম্পারেচারে থাকতে পারে, কোনো অসুবিধা নেই থ্রু আউট দ্য হোল ইয়ার। তাদের এক্সাম্পল হচ্ছে তোমার ট্রপিক্যালে যারা থাকে মস ফর্ন অর্কিডস। মেজো মানে মোটামুটি হাই টেম্পারেচার, আবার উইন্টারও আসবে অল্টারনেটিভলি, ব্যাম্বু, পাম এন্ড ওক, ঠিক আছে না। ট্রপিক্যাল ডিসিডিউস ফরেস্ট এক্সাম্পল। মাইক্রোথার্ম লো টেম্পারেচার থাকবে, তো ওখানে কনিফাসরা ডমিনেট করবে। হেক্সোথার্ম তো খুব 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 ওই আর্টিক বা ওই অ্যালপাইনের যেসব ভেজিটেশনরা পায় তারা। নেক্সট হচ্ছে তোমার এই এন্ডোথার্ম, যেটা আমরা বা বম্বার্ডিয়া এনিমা কিছুই না, আমরা আমাদের বডি টেম্পারেচার নিজেরা জেনারেট করি এবং খুব ভালোভাবে মেনটেনও করি এবং অলওয়েজ কনস্ট্যান্ট 37ই রাখি। যখন কোল্ডে থাকি তখন আমরা আমাদের বডি টেম্পারেচার জেনারেট করে ফেলি খুব খুব খাবার, ফুড, ফুয়েল খেয়ে শিভারিং করে, আর আমরা টলারেন্ট হয়ে যেন আমরা পোলেও থাকতে পারি। আর অত্যাধিক হট হয়ে গেলে কুল করবো বাই লুজিং হিট বায়া সোয়েট। তো আমরা বেশি খাবার খাই। দেন ইক্টোথার্ম আমাদেরকে সরি আমরা পৈকিলোথার্ম না, আমরা হোমিওথার্ম। তো ধরো 22 ডিগ্রি আমরা এসিতে, কিন্তু আমাদের বডি টেম্পারেচার কি 22 হয়, আমরা 37ই রাখি। তো এক্সাম্পলসগুলো খুব খুব ইম্পর্টেন্ট। বার্ড, ম্যামল, হিউম্যান অ্যান্ড ডিপ ওয়াটারওয়ালা ফিশও। আর ঠিক তার অপোজিট কাজগুলো করবে তোমার পৈকিলোথার্ম, হেটেরোথার্ম বা এক্টোথার্ম, ঠিক আছে। এটা একটু পড়ে নেবে, ব্যাসা কী কী এক্সাম্পলস এটা পড়ে নেবে। একমাত্র ম্যামল ইটারের পরে সেই নেকেড মোল র্যাট। আর ধরো হাইবারনেশন মানে উইন্টার স্লিপে চলে যায় এন্ডোথার্মরা, তার একটা এক্সাম্পল পোলার বিয়ার, ঠিক আছে। আর অ্যাস্টিভেশনে কারা যায়? এক্টোথার্মসরা যায়, মানে সামারে স্লিপ করতে চলে যায়, মেনটেন করতে পারবে না তাই ঘুমায়। ক্রোকোডাইল, স্যালামেন্ডার, ডেজার্ট টর্টয়েজ এরা, ঠিক আছে না। আচ্ছা, এবার বডি টেম্পারেচারের মানে ওপর ডিপেন্ড করে অ্যানিমাল কিছু অ্যাডাপ্ট করেছে, তার 4টে রুল আছে। এগুলো জাস্ট পড়ে নেবে যে যত তোমার ল্যাটিটিউড মানে বাড়বে তত বডি মাসও নাকি বাড়ে। অফকোর্স, কারণ ইকুয়েটার থেকে তুমি যত ল্যাটিটিউড বাড়িয়ে পোলের দিকে যাওয়ার চেষ্টা করছো, পোলার বিয়ারটের দেখবে এদের বডি মাস অনেক বেশি। তো যেহেতু এদের ভলিউম বেশি বলে সারফেস এরিয়া কম, তাই খুব ভালো হিট এদের লস হবে না, কারণ এদের তো উল্টে হিট লস করলে হবে না, এদের হিটকে কনজার্ভ করতে হবে। সেই জন্য এদের বডির মাস বড়, কিন্তু আবার এক্সট্রিমিটিসগুলো দেখবে ছোটো ছোটো অ্যালেন্স রুলের আন্ডারে পড়ে গেলে একটু পড়ে নেবে। আর রেঞ্জ রুলফুল এগুলো পড়ে নেবে, এগুলো খুব ইজি, এগুলো বলার কিছু নেই। আচ্ছা, রেইনফলের উপর ডিপেন্ড করে কী কী প্ল্যান্টটা কী কী অ্যানিমাল হয়ে পড়বে। আচ্ছা, ট্রপিক্যাল রেইনফরেস্টে কন্টিনিউয়াস রেইনফল হয়, whereas গ্রাসল্যান্ডে 6 মাস রেইনফল থাকে, তো 6 মাস ড্রাই থাকে। ডেজার্ট দু রকমের, হট আর কোল্ড হবে, যেখানে কোনো রেইনফলই থাকে না। তুমি যদি খুব ড্রাই, যেখানে একদমই তোমার বলো রেন হয় না, যেটা লিওয়ার্ড সাইড, তার এক্সাম্পল হচ্ছে তোমার থার্ড ডেজার্ট। আর তাছাড়া লাদাখের যেটা কোল্ড ডেজার্ট সেটাও। আর এই উইন্ডওয়ার্ড সাইডকে তোমার ভেজিটেশন রিচ হয়, প্রচুর রেইনফল আছে, প্রচুর মানে ক্লাউড ফাউড হয়, তাদের বায়োডাইভার্সিটি রিচ হয়, ঠিক আছে না। এটা অল্টিটিউডের ব্যাপারে বলা হলো। বা টোপোগ্রাফি ফ্যাক্টার্স, ইডাপিক ফ্যাক্টার্স মানে তোমার ওই সয়েলের বিভিন্ন, মানে সয়েলে কী মিনারেল আছে, কি সলিউট আছে, কি পিএইচ আছে, কি নেচার আছে, এর উপর ডিপেন্ড করে। তো দেখবে জেনারেলি সয়েলের চার্জটা, এটা মুখে বলে দিচ্ছি, নেগেটিভ চার্জ হয়, সালফেট অত্যাধিক থাকে, তার জন্য এটা মাথায় রাখবে। সয়েলের ওপর পোর্শনে মোটামুটি অ্যাসিডিক থাকে ডিউ টু দ্য প্রেজেন্স অফ সালফেট। অ্যান্ড সয়েলের ওপর নির্ভর করে প্ল্যান্ট গ্রোথ, তুমি জানোই। তো সয়েল কেন হয়? তোমার প্যারেন্টাল রক যদি ওয়েদারিং করে ডিস্ট্রয় হয়, সেখান থেকে সয়েল আমার তৈরি হয়। সয়েলের ফর্মুলাটা একবার দেখে নাও। সয়েল ইজ ইকুয়াল টু জিওলজি ইন্টু এনভায়রনমেন্ট ইন্টু বায়োলজিক্যাল ইনফ্লুয়েন্স ইন্টু টাইম, ঠিক আছে না। 3টে টার্ম পড়বে। হোলার, টোটাল কন্টেন্ট অফ জল ইন দ্য সয়েল, ঠিক আছে, সেটাকে হোলার্ড বলে। ইকার্ড মানে সয়েলের মধ্যে জল আছে বাট আনঅ্যাভেলেবল, তখন সেটাকে ইকার্ড বলা। আর ক্রেসার্ড মানে জল ইজিলি অ্যাভেলেবল টু দ্য প্ল্যান্ট, সেই টার্মটাকে বলা হয় ক্রেসার্ড। পিডোলজি বা ইডাফোলজি ইজ ইয়োর সয়েল সায়েন্সের স্টাডি। পিডোজেনেসিস হচ্ছে বা কীভাবে সয়েল তৈরি হয়, দুটো প্রসেস, ওয়েদারিং আর ম্যাচুরেশন। ওয়েদারিং হচ্ছে প্রথম প্রসেসটা, যেখানে ধরো পেরেন্ট রক ভেঙে 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 স্মল পার্টিকেল হবে, যেটাকে আমরা স্মল পার্টিকেলগুলোকে এক কথা আমরা রিগোলিথ বলি। তো 3টে প্রসেসই হতে পারে। বায়োলজিক্যাল কিছুই না, তোমার এই ফাঙ্গি, ব্যাকটেরিয়ারা, লাইকেনরা বিভিন্ন রকম নিজেদের অর্গানিক অ্যাসিড করবে এবং রকটাকে নষ্ট করবে, এবং নষ্ট করে করে আমরা সয়েল বানাবে। কেমিক্যাল রিয়াকশন দিয়ে হবে, তো অক্সিডেশন হলো, হাইড্রোলাইসিস হলো, রিয়াকশন হলো, কার্বনিক অ্যাসিড প্রোডাকশন হলো, সেখান থেকে তোমার রকটা ওয়েদারিং হয়ে গিয়ে সয়েল বানালো। তো এখানে মেইন ফোর্সকে এয়ার, ওয়াটার অ্যান্ড হিট, ভ্যারাস ফিজিক্যাল তো মেকানিক্যাল ফোর্স এখানে কাজ করে, বা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, বা রেইনফল কাজ করে, যার জন্য রকটা ডিগ্রেড হয়ে তোমার সয়েল বানায়, ঠিক আছে। যেমন যদি টেম্পারেচার বাড়ে বা কমে, তাহলে কিন্তু তোমার রকটা এক্সপ্যান্ড আর কন্ট্রাক্ট হবে, এবং সেটা হতে হতে আস্তে আস্তে রকটা ভেঙে ছোটো ছোটো মলিকিউলে কনভার্ট হবে, তারপর সয়েল পাবো। ম্যাচুরেশন এই যে সয়েলের ছোটো তৈরি হয়ে গেল, যেটা রক থেকে এইবার এক একটার উপর এক একটা লেয়ার করে 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 মোটা সয়েলের আস্তরণ তৈরি করা বা সয়েল প্রোফাইল তৈরি করা, যেটা মানে ডিপেন্ড করে ক্লাইমেট আর ভেজিটেশনের ওপর। ফার্স্টে ল্যাটারাইজেশন, এটা তোমার ট্রপিক্যাল গরম জায়গায় দেখতে পাবে। ধরো রেন হলো, রেনে তোমার কী হবে, সয়েলের মধ্যে যা অর্গানিক কন্টেন্ট আর সিলিকা থাকে সব লিচ আউট হয়ে যায়। এটার ক্ষেত্রে এই রকম সয়েলের ক্ষেত্রে তুমি দেখতে পাবে অ্যালুমিনিয়াম আর আয়রনের হাইড্রক্সাইড, ঠিক আছে, যেটা ওরা রক থেকে নিয়ে এসছে। পোডোসোলাইজেশন, এটা টেম্পারেট জোনে দেখতে পাবে, যেখানে হাই টেম্পারেচার, হাই
রেইনফল আর হাই হিউমিডিটি থাকে। তো এখানে কী কী দেখতে পাবে, সয়েলের মধ্যে কার্বনেট, সালফেট, আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম। অ্যাজ এ রেজাল্ট এই সয়েলটা একটু অ্যাসিডিক আর খুবই আনপ্রোডাক্টিভ, কারণ অ্যাসিডিক বলে। গ্লেসিজেশন হচ্ছে তোমার এক্সট্রিমলি লো টেম্পারেচারে এই সয়েলগুলো দেখতে পাওয়া যায়, লাইক আর্টিক জোন। এখানে সয়েল পিট ফর্মেশন করে ফেলে। পিটকে আমরা বলছি ক্যালসিফিকেশন, কিছুই না, খুব হিউমিড আর এরিড আর জেরোফাইটিক কন্ডিশনে এরকম ক্যালসিফিকেশন সয়েল দেখতে পাচ্ছে, সেখানে সয়েলে প্রচুর ক্যালসিয়াম জমা হয়। হিউমিস হচ্ছে মাইক্রোবায়োলজিক্যালি ডিকম্পোজড অর্গ্যানিক রিমেনেন্স অফ দ্য সয়েল, আর পিট হচ্ছে আনডিকম্পোজড কিন্তু অর্গ্যানিক রিমেনেন্স, যেটা হচ্ছে তোমার ঠান্ডা জায়গায় দেখতে পাওয়া যায়। তো বিভিন্ন সয়েল অ্যালুভিয়াল তোমার তৈরি হয়েছে বাই স্ট্রিম অ্যান্ড রিভার, মানে সয়েলটা ওইভাবে এসছে স্ট্রিম আর রিভার দিয়ে, রক থেকে, গ্লেশিয়াল আইস দ্বারা এসছে, মেরিন ওশনিক ওয়াটার দিয়ে এসছে, কোলোভিয়াল সয়েল গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিচে চলে এসছে, আর তোমার এরোলিয়ান সয়েল এয়ার বা উইন্ডের জন্য উড়ে উড়ে এসে তৈরি হয়েছে। কিছুই না, সয়েল যদি খুব লার্জ সাইজের হয়, ধরো সয়েল খুব লার্জ সাইজের, তার জন্য তোমার অত্যাধিক ফাঁকা স্পেস আছে বলে এয়ার ঢুকে যায়, আর ওদের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি খুব বাজে। এখানে ভার্টিক্যাল মুভমেন্ট অফ দ্য ওয়াটার দেখতে পাওয়া যায়। এক্সাম্পল ইজ অফকোর্স স্যান্ডের খুব বাজে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। আর ঠিক অপোজিটগুলো তোমার ক্লেতে দেখতে পাওয়া যাবে, উইচ ইজ স্মলার ইন সাইজ। এখানে সয়েল ওয়াটার হাইগ্রোস্কোপিক ওয়াটার, যেটা হচ্ছে তোমার ধরো যেই জলটা সয়েলের চারিদিকে দেখো নীল কালারের আছে, কিন্তু খুব থিন ফিল্ম হিসাবে আছে, ঠিক আছে না। তো সয়েল ওয়াটার মধ্যে খুব স্ট্রং, এখানে অ্যাডিশনে কিন্তু এই ওয়াটারটা কিন্তু প্ল্যান্ট নিতে পারে না, আনএভেলেবল ফর দ্য প্ল্যান্ট। দেখো ডান দিকে আবার আমি লিখেছি যে ওয়াটার রিমেন ইন দ্য সয়েল। ধরো সয়েলের সাথে যে ওয়াটারটা চিপকে থাকলো আফটার দ্য গ্র্যাভিটেশনাল ওয়াটার হ্যাজ বিন ড্রেন, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য তো নিচের দিকে জল চলেই যাবে, তো পুরো ড্রেন আউট করে কিছু অল্প থিন ফিল্ম অফ ওয়াটার থেকে যায়, যেটা গ্র্যাভিটেশন আর টেনে নিতে পারে না, সেটা চিপকে যায় সয়েলের সাথে উইথ আ ভেরি স্ট্রং ফোর্স, সেটাকে হাইড্রোস্কোপিক বলবো। এতটাই সয়েলের ওয়াটারের মধ্যে স্ট্রং ফোর্স ওখানে হয়ে গেছে গ্র্যাভিটেশনাল জল চলে যাওয়ার পরে, তো প্ল্যান্টরা ওটা নিতে পারে না, আনএভেলেবল টু দ্য প্ল্যান্ট। এবং ওরা কোথায় দেখতে পাচ্ছে, সয়েলের পোর্সে দেখতে পাওয়া যায়। ক্যাপিলারি ওয়াটার সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এটাই তো প্ল্যান্ট নেয় ফ্রম দ্য রুটস। এটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশন ওয়াটারটা ড্রেন আউট করে গেছে, তারপর দেখো যেই বাকি জলটা সয়েলের সাথে থাকবে, কিন্তু অত স্ট্রং বন্ড থাকবে না বলে ওটাকে ইজিলি প্ল্যান্ট নিয়ে নিতে পারবে। তো এটা হচ্ছে অ্যাভেলেবল টু দ্য প্ল্যান্ট। এবং এখানে কি ফোর্স কাজ করছে, সারফেস টেনশন ফোর্স আর অ্যাট্রাকটিভ ফোর্স। ওকে, এটা সয়েল প্রোফাইল বলা হচ্ছে। সবার ওপরে দেখো ও হরাইজন থাকে, ও হরাইজন মাথায় রাখবে। দেখো অর্গ্যানিক লেয়ার এটা, O1 আর O2, O1 পাতা পড়বে, তো পাতার সয়েল মিলে হবে লিটার। তো ধরো এই লেয়ারটায় যে পাতাগুলো পড়বে, সেই পাতাগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কোন গাছের কি পাতা, মানে এখনও বোঝা যাচ্ছে, তো সেটাকে আমরা লিটার বলবো। সেই জন্য পুরোপুরি ডিকম্পোজ হয়নি, যেহেতু আমরা বুঝতে পারি সেটা আনডিকম্পোজ বলছি। ভ্যারাস O2-তে যাও, O2-কে ডাফ লেয়ার বলা হয়। তার মানে এখানে থেকে যদি তুমি পাতাগুলো তোলা আর বুঝতে পারবে না কোন গাছের কোন পাতায়, তার মানে এখানে পার্শিয়ালি কিন্তু মাইক্রোবরা ডিকম্পোজ করে ফেলেছে, রাইট। আর হচ্ছে তোমার নেক্সট এ হরাইজনে এসছে, এটাকে টপ সয়েলও বলা হয়। এটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাক্টিভ সয়েল, কারণ এখানেই মেইন তোমার হিউমাসটা তুমি দেখতে পাবে। এখানে ফ্লোরা ফনা থাকে, তার মানে নিশ্চয়ই পাতা টাতা পড়ছে, মানে ফ্লোরা ফনা আছে। হিউমাস ডার্ক কালারের হয়। তো A1, এটার 3টে লেয়ার আছে, A1, A2, A3। সবার ওপরে এটা A1, যেখানে তোমার হিউমাস হচ্ছে। হিউমাস মানে অর্গ্যানিক রেমিনেন্সগুলোকে ডিকম্পোজ করে দিয়েছে মাইক্রোব, ঠিক আছে। তো এটা সব থেকে বেশি ফার্টাইল, কারণ এটা ডিকম্পোজডই প্রায় ধরা যায়। A2কে এলুভিয়েশন বলা হয়। কিছুই না, এখানে তোমার আস্তে আস্তে লিচিং হবে। কার লিচিং হবে? অ্যালুমিনিয়াম, আয়রন আর ক্যালসিয়ামে, ঠিক আছে। লিচিং হয়ে এরা তোমার চলে যাবে B2 লেয়ারে। B2 লেয়ারটাকে ইলুভেশন বলা হয়, ঠিক আছে। আর A3 আর B1-এর কোনো রোল নেই, এটা জাস্ট একটা ট্রানজিশন জোন। তো তোমার বি হরাইজেনও কিন্তু বায়োলজিক্যাল কিছু মানে রোল দেখতে পাওয়া যায়, তো একদমই নন বায়োলজিক্যাল না, মানে কিছু কিছু মাইক্রো অর্গানিজমস বা পাতা এগুলো পড়ে থাকবে। কারণ কি দেখো রুট লেয়ারটা পুরো বি লেয়ার অবধি এসছে, সেই জন্য এটাকে আমি বলবো বায়োলজিক্যালি এখন অবধি কিন্তু অ্যাক্টিভ আছে। তারপর তুমি সিলিয়ারে আসলে এলে আর এখানে কোনো বায়োলজিক্যাল রোল নেই, কোনো অর্গ্যানিক কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ সিলিয়ারে। এটা পেরেন্ট মেটেরিয়াল বলা হয় বা সাবস্ট্রেটাম বলা হয় বা রিগোলিথ বলে, যেটা আমরা পড়েছি, বড় বড় রক ভেঙে যেটা তৈরি হয় সেটা এই লেয়ারে এলো। এবং এটা একদমই নট অর্গ্যানিক, মানে নো অর্গ্যানিক কিছু নেই, না আছে পাতা, না আছে মাইক্রো, কিছু নেই। আর দ্য লাস্ট ইজ বেড রক আর দ্য আদার রিজন, যেখানে বড় বড় রকস আছে, ঠিক আছে। হিউমাস কেন ফার্টাইল? কারণ হিউমাসের মধ্যে ডিকম্পোজ করা সব নিউট্রিয়েন্ট মিনারেল আছে, তো কোনো প্রবলেম নেই। অ্যান্ড এটা কমপ্লিট ডিকম্পোজড জিনিস আছে, কারণ O2-তে আমরা দেখছিলাম পার্শিয়ালি ডিকম্পোজ হচ্ছে, কিন্তু A1-এ হিউমাসে কিন্তু ফুল ফার্টাইল অ্যান্ড কমপ্লিটলি ডিকম্পোজ বাই মাইক্রোবস, রাইট। এবার সয়েল কোয়ালিটি অনুযায়ী এটা পড়ে নেবে যে কি, মানে ধরো হ্যালোফাইট মানে স্যালাইন সয়েল, ক্রিপ্টোফাইট মানে ঠান্ডার জায়গার সয়েল, লিথোফাইট মানে রক সার্ফেস থাকা সয়েল। এগুলো যে টার্মসগুলো একবার দেখে নিলে হয়ে যাবে। এটা তো অ্যাটমসফিয়ারের বিভিন্ন লেয়ারের কথা বলা হয়েছে। তো অ্যাটমসফিয়ার কিছুই না, থিন ব্ল্যাঙ্কেট বা থিন এনভেলপ অফ ভেরিয়াস মিক্সচার্স অফ গ্যাসেস অ্যারাউন্ড দ্য আর্থ। এটা যদি তোমার আর্থ সার্ফেস হয়, যদি তুমি ইকুয়েটর থেকে দেখো ট্রোপোস্ফিয়ারের ডিস্টেন্স হবে 16, আর যদি বাইরের সার্ফেস থেকে দেখো তো 8 কিলোমিটার হলো। এখানে এরোপ্লেন ঘোরে, এখানে ক্লাউড হয়, রেইনফল এই ক্লাউড থেকে হয়, এবং এখানে হট এয়ার বেলুন কিন্তু ট্রোপোস্ফিয়ার রিজনেই ঘোরে। তো তোমার 80% অফ দ্য আর্থে যা
গ্যাসেস আছে সবই ট্রোপোস্ফিয়ার থেকে তৈরি হয়। আর যত তুমি ওপরে উঠবে তত টেম্পারেচার ড্রপ করবে ট্রোপোস্ফিয়ারে, মাথায় রাখবে। তো বাদিকে দেখো তোমার অল্টিটিউড দেখানো হয়েছে ফ্রম দ্য আর্থ সারফেস বাড়ছে, আর তুমি নিচের দিকে দেখো টেম্পারেচার। তো দেখো ট্রোপোস্ফিয়ার লেয়ারে কিন্তু যত উপরে উঠছো টেম্পারেচার কমবে, আবার ঠিক তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে যখন যাবে অল্টিটিউড বাড়ালে টেম্পারেচার রাইজ করবে। মেসোস্ফিয়ারও আবার টেম্পারেচার কমে, থার্মোস্ফিয়ারে আবার টেম্পারেচার বাড়ে। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ারের ওপরের লেয়ার, যেখানে তোমার ওজোন লেয়ার আছে যে ইউভিকে আটকায়, তাছাড়া ওই টেম্পারেচার রাইজ করলে মেসোস্ফিয়ারে মেটেওর স্ট্রাইক করবে, সেটা দেখতে পাবে। থার্মোস্ফিয়ারে দেখবে স্যাটেলাইট ঘোরাঘুরি করছে, অরোরা দেখতে পাবে। আর এক্সোস্ফিয়ার একদম ওপরে, এখানে স্পেসশিপকে পাঠাতে, কারণ মানে গ্র্যাভিটেশনাল পুল সবচেয়ে কম এক্সোস্ফিয়ার, সেই জন্য স্পেসশিপকে এখানেই রাখা হয়, ঠিক আছে। থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ারের মাঝখানে একটা জায়গা থাকে, সেটাকে বলা হয় আয়োনোস্ফিয়ার। ওকে, ওয়াটার তোমার কিছুই না, রেইনফল যার ডায়ামিটার 0.5 mm, ড্রিজল তার চেয়েও ছোটো, ডিউ তো হচ্ছে তোমার ওই মানে ময়েশ্চারের যদি কনডেনসেশন ওভারে সলিড সারফেস হয়, আর স্নো তো যখন ময়েশ্চারগুলো কনডেন্সড করে এটা সলিড আইসে কনভার্ট হয়ে গেছে। হেল হচ্ছে স্মল আইস পার্টিকেল যার ডায়ামিটার 5 থেকে 50 mm, রাইট। আর রেইন তুমি মেজার করতে পারো উইথ হেল্প অফ রেইন গজ। এবার উইন্ড ইজ মেজার্ড বাই অ্যানিমোমিটার। স্যান্ড ডিউন্স হচ্ছে তোমার ওয়েন স্যান্ড ইজ মুভিং টুয়ার্ডস দ্য গ্রাউন্ড, তখন স্যান্ড ডিউন্স তৈরি হয়। টাইফুন তো কিছুই না, ওয়েস্ট প্যাসিফিক ওশান থেকে যে ঝড়টা তৈরি হয়। টর্নেডো তো হচ্ছে তোমার গোল গোল করে ঘুরবে, কলম অফ এয়ার যার মধ্যে ক্লাউড বেস থাকে, ঠিক আছে না, সেটাকে বলা টর্নেডো। এবার বায়োটিক খুব সোজা, এগুলো জাস্ট একবার দেখে নেবে, এখানে আলাদা করে কিছু বলার নেই। এই টার্মসগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যাডাপ্টেশন অ্যাক্লিমেটাইজেশনের ডিফারেন্স খুব ধরে। অ্যাডাপ্টেশন তোমার জেনেটিক্যালি ডিটারমাইন্ড, অ্যাক্লিমেটাইজেশন জাস্ট অ্যাডজাস্টমেন্ট করাটাকে বলা হয়। এগুলোর ব্যাপারে আমি পরে বলবো।